বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মুমিন, জামালপুর। আমার জীবনের কিছু ঘটনা, ভৌতিক ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে এই মুহূর্তেই আমি শুরু করছি, আমি লাইভে যাচ্ছি। যে আমার জীবনের একটি আমার বাড়ির সাথেই আর কি ঘটনা। এই ঘটনাটা আমাদের এই বাড়ির সাথে আমার এক মুরব্বী ছিল, আমরা তাকে দাদি বলে ডাকতাম। উনার বাড়ির পিছনে বিরাট একটা বাঁশঝাড় ছিল। এই বাঁশঝাড়ে কিছু ভৌতিক মানে জিন জাতীয় কিছু ওরা বসবাস করতো। সন্ধ্যা পড়লেই মানে সন্ধ্যা ঘুরিয়ে গেলেই এবং কি মাগরিবের আজানের পর পরেই আমাদের এই বাড়ির ভিতরে এমন কিছু ঘটনা ঘটতো। যেমন কিছুক্ষণ পরে দেখা গেছে একটা গাছে অনেক ঝড় তুফান শুরু হয়ে গেছে। আবার কিছুক্ষণ বাদে দেখা যেতেছে যে অন্য একটা টিনের চালে বিরাট বিরাট ঢেল, যা মানে বিরাট বিরাট ঢেল ঢেল ছুটতো, ফানুস করে উঠতো, অতিরিক্ত ভৌতিক ভাবে আওয়াজ উঠতো। আবার দেখা যাচ্ছে যে অনেক বাড়ির কোনারে ঘুম করে আওয়াজ করতো। আবার অনেক গাছে দেখা যেতেছে পাখি যেমন কেচমেচ করে এবং কি বাদর এবং কি অন্য কোনো পানি কিচমিচ কিচমিচ করতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতো। তে আমরা সন্ধ্যার পরে কেউ আর ঘর হইতে বাইরে বেরোতাম না, অনেক ভয় পাইতাম। তো ভয়ের কারণে এই সমস্ত অবস্থায় আবার দেখা যাচ্ছে ওই বাঁশের ধারে একটি বাঁশ আগা থেকে ধরে সমস্ত ফালা করে দিত, ফালা করে দিত এবং আবার গোড়া থেকে ধরে আবার ফালা করে দিত। তো সকালে জায়গায় দেখা যেত যে ওই বাঁশগুলো ফালা হয়ে আছে। তো আমাদের ওই বাড়ির মুরব্বী, যিনিকে আমরা দাদি বলে ডাকতাম, উনি আবার যখন ওই ঘটনাগুলো ঘটতো, বাঁশগুলো ফালা করতো, উনি আবার ওই বাঁশের ধারে নিচে যে বলতো যে এই তোরা যে আমার সম্পদগুলো নষ্ট করতে আসছস, আমার জায়গা আমি খাজনা দেই, আমি তোদেরকে এখানে রেখে দিছি, তে তোরা থাকবি ভালো কথা, কিন্তু আমার ক্ষতি করস কেন? তুই যদি ক্ষতি করস তাহলে আমার জায়গায় আর থাকিস না, তোরা চলে যাস। হ্যাঁ, এই কথা করার পরে ওই সারা রাত আর কোনো অত্যাচার এবং কি ডেলাডেলি মোছামুছি ঝড় তুফানের মতো এগুলো কারবার আর কোনো কিছু হতো না। সে অনেকদিন এইভাবে করতে করতে উনি একদিন ওই বাজারের নিচে গিয়ে বলছে যে শোন, তোরা যে কারবার গুলো করতেছস আমগরে এলাকার মধ্যে, আমগরে পাড়ার ভিতরে, আমার ঘরের ভিতরে অনেকগুলা পোলাপান থাকে, তো করে এসব কারবার দেখে ভয় পায়, তোরা এগুলা করিস না, তোরা আসস চুপ করে অমনি থাকবি, কিন্তু কারো ক্ষতি করিস না। এই কটা মানে এই বাসন গুলা দেওয়ার পরে সে আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে নাই। বেশ 2-4-5 বছর ঘটনা ঘটে জায়গা নীরব থাকে। নীরব থাকার পরে আমার এক জ্যাঠাতো ভাই, নাম হচ্ছে আশরাফ, উনি ঘরের মানে মাথা পাতিবে, ডানা রাখার জন্য মাথা পাতিবে, দাদিকে বলতেছে যে আমি আর বাজারে অনেক বাস আছে, তো আমাকে একটা বাস, আমার কাছে একটা বাস বিক্রি করেন। বিক্রি করা দাদি আবার কি বলবে, ঠিক আছে, একটা বাস 150 টাকা দিয়ে কিনে নিয়েছে। সে আবার বিক্রি করছে। তো আশরাফ কি করছে, শনিবারের দিন ঠিক দুপুর 1টার সময় ওই বাসটা কাটতে গেছে। কাটতে গিয়ে তখন কোনো ঘটনা ঘটে নাই, সে বাঁশটা কেটে এনে টুকরা টুকরা করে মাছা অর্ধেক পাতিছে, তার মধ্যে বেলা চলে গেছে, বেলা ডুবে গেছে। যাওয়ার পরে সন্ধ্যার দিক দিয়ে তার ঘর থেকে এমন একটা দৌড় মারছে, দৌড় মেরে ওই বাঁশবাড়ির নিচে চলে গেছে। তার বউ চিকেরা ধরে বাঁচতেছে, কিরে আমার স্বামী তো এইভাবে কোনোদিন দূর দেয় না, এই অবস্থা কেমনে কেন দূর মারলো? অনর্থক কোনো কথা নেই, কথা নেই, জড়া নেই, বিবাদ নেই। হ্যাঁ, দূর মেরে কই যাইতেছে, সে পিছে পিছে চিকির বেড়া, সে পিছে গেতেছে। আর তার চিকির শুনে ওই বাড়ির আশপাশে যতগুলো মানুষ আছে সবাই দূর আর পিছে গেছে। সে আমরাও গেলাম, যাই দেখি যে সে ওই বাস ধরে বাস ধরে মানে বাদুরের মতন লটকিতেছে আর কি। পরে তাকে ওই বাস ধারে থেকে ছাড়াই আনা উঠানের ভিতরে বিছানা করে শোয়ানো হলো, শোয়ানোর পরে
সে বলতেছে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি একে মেরে ফেলবো। হ্যাঁ, মানে ওদের কণ্ঠে মানে বিশৃঙ্খল কণ্ঠে আওয়াজ করতেছে এবং বলতেছে। আমি সেখানে উপস্থিত, আমি ভাবলাম যে তাকে বোধহয় যিনি করছে। আমি আবার কবিরাজি কোনোদিন করি নাই। হ্যাঁ, তবে কবিরাজের যে কি বিষয় দিয়ে কাজ বাজ করে এটা আবার আমি অনেক দেখছি। দেখার পরে ওই মুহূর্তে কোনো কিছু মানে করবে যে নাই, কি করা যায়। তখন আমি বললাম যে করবে যারা তো এই মাধ্যমে মাধ্যমে এইগুলো কাজ বাজ করে আমি একটু চেষ্টা করে দেখি। পরে আমি বললাম যে আপনারা এক কাজ করেন, যে কিছু সুতা, নাল সুতা নিয়ে আসেন। ওরা সুতা নিয়ে আসলো। আবার বললাম যে ফেনের গাছে একটা শিবা নিয়ে আসেন। ফেনের গাছে শিবা নিয়ে আসলো। আবার বললাম যে একটু সর্ষের তেল নিয়ে আসেন। একটু সর্ষের তেল, বাড়ির ভিতরে একটা সর্ষের তেল নিয়ে আসলো। তেলটা রেখে দিয়ে আমি প্রথমত কি করলাম, ওই নাল সুতা দিয়ে চার হাত পায়ের চারটা কানের নখ বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে আমার বলতেছে, এই তুই আমাকে বাঁধলি কেন, আমি তোকেও ছাড়বো না। তখন আমি বললাম যে দেখ, এই পৃথিবীতে এই আদম জাতির কাছে কোন জাতি পেরে উঠতে পারে নাই। তুই আমাকে কি ছাড়বি, আমি যে তোরে আটকে রাখছি, তুই যে যা ছেড়ে যাচ্ছে, দেখি কিরম তোর ক্ষমতা। এই কথা বলার পরে সে ওদের ছেড়ে ছেড়ে করতেছে, কিন্তু যাইতে পারতেছে না। তুই আমার ছেড়ে যাবি না, তুই যে যাবি কে, তুই যে এর উপরে মানে ভর করছস, আক্রমণ করছস, এই তোকে কি ক্ষতি করছে এটা আগে বল। যখন এই কথা বলছি, এই আশাতে তোকে কি ক্ষতি করছে। তখন কথা যে আমি যে এখানে বসবাস করি, আমার বাসস্থান সে কেটে ফেলছে, এ কারণে আর উপরে আমি ভর করছি। কাজে আমি একে আর ছাড়বো না, আমি একে মেরে ফেলবো, আর বংশ নির্বংশ করে দেবো। আমি বলে শোন, তুই এই রোগী তোর আত্মা ছিল তাই কিছু করতে পারস নাই। আমরা তুই হইছস আমার আদমের হাত, আমরা মানুষের হাতে, আমগুলো আত্মা যেতে করে আমরা তোকে যা করবো এটা তো মানে নিতে বাধ্য না। তুই যদি বিশ্বাস না করস, তোকে সমুদ্রের বোতলে ভরে তোকে সমুদ্রে পাড়ে দিতে পারবো, এবং কি তেলে ভাইজে পুরে ছাই করে দিতে পারবো। এই আদমের কাছে ভাগ, বালুক, বিষাক্ত সাপ এবং কি বড় বড় প্রাণী পর্যন্ত অত স্বীকার করে। আর তুই তাহলে একটা জিন। হ্যাঁ, তোকে যেন ধরা পড়ে, তুই যেন আদমের কাছে ধরা পড়ে গেছিস, তোর কোনো নিস্তার নাই। এই কথা বলার পরে সে একটু ভয় পাইল। হ্যাঁ, করে না, আমি তোর রোগীকে আমি কিছু করবো না, আমার ছেড়ে দে। তুই যে করবি না তাতে তোর কোনো বিশ্বাস নাই। আচ্ছা, তুই যদি কিছু না করস, এর প্রমাণ কি, তুই যা বলবি ওটা আমি মেনে নিবি। আমার বলতেছে তুই যা বলবি এটা আমি মেনে নেব। পরে আমি বললাম তাহলে তুই এক কাজ কর, তুই কিরা কাট। কি কিরা কাটতি, যদি কাল আমি এই রোগীর উপরে কোনো দিন আক্রমণ এবং কি কোনো ক্ষতি এবং এর বংশের ভিতরে কোনো ক্ষতি করি, তাহলে আমার মা বোনের সাথে জিনে করি, তোকে অনেক শাস্তি দিয়ে পাইতাম। মরা গরু হাড্ডি দিয়ে তোর যদি ছাড়াতাম, তোকে বংশ থেকে তোর বিস্তীর্ণ করতোই, কিন্তু তোর শাস্তি দিব না, তুই একটু কিরে কাটা তুই চলে যা। তখন এই কথা বলার পরে সে রাজি হলো আর কি। রাজি হওয়ার পরে আমি তাকে হাত পায়ে বাঁধে নিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটা শীষ দিল। শীষ দেওয়ার পরে সে মানে নীরব নিস্তর মারল। নিস্তর মারার পরে কিছুক্ষণ বাদে তাকে উঠানো বসানো হলো। বসানোর পরে তাকে ওতে উনের বাতাস বুতাস দেওয়ার পরে তার শরীর ঘামিয়ে গেছিল, বাতাস বুতাস দেওয়া হইলো, সে যে চলে গেছে। আজ পর্যন্ত আমার উপরে এই বংশের ভিতরে আর কোনো এরকম ধরনের ভৌতিক ঘটনা আর ঘটে নাই, এবং কি এখন সে সুস্থ আছে, ভালো আছে। এই হলো আমার দ্বিতীয় ঘটনা, জানা ঘটনা। এটা আমার সাথে আরো ঘটনা আছে। তো গাইস, এটা হচ্ছে মমিন ভাইয়ের সাথে মানে চোখের সামনে ঘটে যায় একটা ঘটনা। আর হচ্ছে মমিন ভাই নিজে আর কি মানে জিনদের সাথে মোকাবেলা করতে সামনাসামনি, হ্যাঁ, কথা কথা বলতে। তো এই হচ্ছে বিষয়। এন্ড মমিন ভাই অনেক সাহসী লোক, মানে লাইফে ফার্স্ট টাইম হয়তো ওই দিন জিন ছাড়াইছে একজনের। তো ওই জিনটা হয়তো মানে তেমন অভিজ্ঞতা ছিল না, যার জন্য আর কি মানে মমিন ভাইয়ের সাথে আর কি মানে ওইভাবে পেরে উঠে নাই, কারণ মানুষের হাতে বন্দি হয়ে গেছে।
আমরা যেমন জিন দেখে ভয় পাই, ঠিক সেম টু সেম কিন্তু মানুষের দেখে আবার জিনও ভয় পায়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। মমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এখন তো উনি সুস্থ আছে। হ্যাঁ, এখনো আমার হুম। অনেক সুস্থ আছে। আর আপনার সাথে তো মানে নেক্সট টাইম আর এরকম কিছু করে নাই না, ওই জিনটা? না, কোনদিন আমাদের বংশ করতে আর কোনদিন সমস্যা করে না। তো এই হচ্ছে মমিন ভাইয়ের ঘটনা ছিল। আর মমিন ভাইয়ের এরকম যদি ভৌতিক ঘটনা আর আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে তানভীর ইসলাম দুরন্ত নামে একটাই চ্যানেল পাবেন আপনি, ওইখানে গিয়ে মানে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।